এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক লিনকে দেখতে পাই। সে প্লেনে করে কোথাও যাচ্ছিল। তখনই অ্যানাউন্স করা হয় 1 ঘন্টার ভিতরেই প্যাংশিং এয়ারপোর্টে ল্যান্ড করা হবে। কিন্তু হঠাৎ করে প্লেনটা কাঁপতে শুরু করে। এতে করে তো প্লেনে থাকা সব যাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে সব থেকে বেশি ভয় পায় লিনের পাশে বসে থাকা একটা মেয়ে। সে তো ভয়ে লিনের এই জায়গায় সে জোরে চাপ দিয়ে ধরে রাখে। এতে করে আমাদের লিনের অবস্থা তো 12টা বেজে যায়। আর সে মেয়েটাকে বারবার করে তাকে ছাড়তে বলছিল। এই মেয়েটার নাম ছিল চ্যাং। চ্যাং তো বারবার করে বলতে থাকে, আমাকে কেউ বাঁচাও, আমি এখনই মরে যাব। লিন তাকে বোঝানোর চেষ্টা করে যে প্লেন কিছুই হয়নি, এটা সাময়িক একটা প্রবলেম হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। আর সমস্যার কারণে প্লেনটা অন্য একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু চ্যাং তখনও পাইলটের নামে বলতে থাকে এদের প্লেন চালানোর কোনো অভিজ্ঞতাই নেই, এই জন্যই এরকম একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গিয়েছি। তখনই সেখানে লিন এসে দাঁড়ায় আর বলতে থাকে এখানে পাইলটের কোনো দোষই নেই, এই ধরনের প্রবলেম মাঝে মধ্যেই হয়ে থাকে। চ্যাং বলে, তুমি কে যে এখানে এসে আমাকে কথা শোনাচ্ছ? লিন বলে, আসলে আমিও একজন পাইলট। চ্যাং বলে, এই জন্যই তো তুমি ওদের পক্ষ নিয়ে কথা বলছো। লিন বলে, প্লেনে কিছুই হয়নি, দেখবে এখনই প্লেনটা চালু হবে। আর বলতে বলতেই অ্যানাউন্স করা হয় যে প্লেন ঠিক হয়ে গিয়েছে আর সবাই যেন আবারও প্লেনে ফিরে আসে। প্লেন এখনই তার যাত্রী নিয়ে আবার চালু হয়ে যাবে। তারপর প্লেন এসে ঠিক এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে নেমে যাওয়ার সময়ও চ্যাং লিনকে ধাক্কা দিয়ে চলে যায়। যাক, তার পরের সিনে আমরা চ্যাংকে তার মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে দেখতে পাই। এখানে চ্যাং তো তার পুরনো দিনের কথা মনে করতে থাকে। ছোটবেলায় তার বাবা মা অনেক ঝগড়া করত, এই জন্য চ্যাং যখন ছোট ছিল তখনই তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। আর এখন তার মাও তাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এইসব ভেবে সে তো অনেক কান্না করতে থাকে, কারণ এই পৃথিবীতে মা ছাড়া তার যার কেউই নেই। তখনই সেখানে তার মায়ের এক বন্ধু আসে, আর ওনার নাম হচ্ছে মিস্টার লি। মিস্টার লি বলে, আমি তোমার মায়ের অনেক কাছের একজন বন্ধু, এই জন্য সে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছে। চ্যাং বলে, আমি আমার মায়ের মুখে কখনোই আপনার নাম শুনিনি, এর মানে আপনি আমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করেছেন। এইসব কথা শুনে মিস্টার লি বলে, আমি তোমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করিনি, আমি সবকিছুই তোমাকে ফিরিয়ে দিব, কিন্তু এর জন্য তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এদিকে লিন এক ব্যক্তিকে জেল থেকে ছাড়া পেতে হেল্প করে। ওই ব্যক্তি ওকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি আর ম্যাং অনেক ভালো বন্ধু, তোমরা দুজন কাপড় কেন হয়ে যাচ্ছ না? তোমার মতো একটা জামাই পেলে আমি সত্যি ধন্য হয়ে যেতাম। লিন বলে, এটা ঠিক যে আমি আর ম্যাং ছোটবেলা থেকে একে অপরকে চিনি, কিন্তু আমি ওকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। অন্যদিকে আমরা ম্যাংকে দেখি, যে একজন এয়ার হোস্টেজ। ওর এক ফ্রেন্ড এসে বলে, তোমাকে আবারও একটা ছেলে প্রপোজাল দিয়েছে। ম্যাং বলে, এবারও আমার আনসার না। ফ্রেন্ড বলে, আমি জানি তুমি তোমার ছোটবেলার ফ্রেন্ডকে ভালোবাসো। এটা শুনে ম্যাং তো তার ফ্রেন্ডকে চুপ করিয়ে দেয় আর বলে, আস্তে কথা বলো, কারণ লিন কাল থেকে এই কোম্পানিতেই জয়েন করবে, তাই এই কথা জানাজানি হলে প্রবলেম হয়ে যাবে। তার পরের সিনে লিন বাসায় আসে আর ওর বাবাকে ডাকতে থাকে, কিন্তু ওর বাবা তো তখন বাসায় ছিল না, এই জন্য সে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে আসে। কিন্তু সে ওয়াশরুমে আগে থেকে চ্যাং ছিল। দুজন দুজনকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। এখানে দুজনে দুজনকে চিনতে পেরে যায়। আর চ্যাং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? লিন বলে, আমি এখানে কি করছি মানে, এটা তো আমারই বাড়ি, তুমি এখানে কি করছো? তখনই সেখানে লিনের বাবা মিস্টার লি আসে, আর এ লি হচ্ছে লিনের বাবা। সে লিনকে বলে, চ্যাং এর মা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছে, এই কারণে চ্যাং এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। এটা শুনে লিন কিছু বলতেই যাবে, এর আগেই তার বাবা বলে ওঠে, তুমি তো পাইলটের চাকরি পেয়ে গিয়েছো, তাহলে তো তুমি এখানে থাকতে পারবে না। এটা শুনে লিন অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে অন্য কাউকে বাড়িতে থাকতে দিচ্ছ? ওর বাবা বলে, হ্যাঁ, এটা আমার ফাইনাল ডিসিশন। তখন চ্যাং বলে, আঙ্কেল আপনারা কথা বলেন, আমি রেস্ট করতে যাচ্ছি। এই বলে চ্যাং তো এখান থেকে চলে যায়। তবে সেও কম দুষ্ট না, যাওয়ার আগে সে লিনকে টিস করে যায়। তারপর লিন ম্যাং এর সাথে এসে দেখা করে। ম্যাং বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য, আসলে আমার টাইম অনেক কম তো এই জন্য আমি তার খেয়াল রাখতে পারি না। লিন বলে, ও তুমি এটা জানতে পেরে গিয়েছো, ঠিক আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, তুমি আমার ছোটবেলার বন্ধু, তাই তোমার যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে, আমি সবসময় তোমাকে বাঁচানোর চেষ্টা করব, সবসময় তোমাকে সাপোর্ট করব,
সব সময় তোমার পাশেই থাকবো। লিনের মুখে এই কথাগুলো শুনে ম্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে চ্যাং রুমে একা একা বসেছিল, তখন সে তার অতীতের কিছু কথা ভাবতে থাকে। আর আমরা দেখতে পাই যেখানে মিস্টার লিয়ের আইনজীবী ওকে বলে তুমি কিছু শর্ত পূরণ করার পরই তোমার মায়ের সম্পত্তিগুলো পাবে, যেমন তুমি যদি বিয়ে করো তাহলে সম্পত্তির 10% পাবে আর 45% 35 বছর পার হওয়ার পর পাবে। এইসব শুনে চ্যাং এর তো সন্দেহ হচ্ছিল যে মিস্টার লি হয়তো তাকে চিট করছে। এই জন্য মিস্টার লি তো তাকে নিজের বাসায় নিয়ে এসেছিল যাতে চ্যাং তাকে ভুল না বুঝে। এবার সিন বর্তমানে চলে আসে। পরের সিনে লিন আর চ্যাং তো টিভির রিমোট নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। সেখানে লিনের বাবা আসলে চ্যাং এসে ওনার সাথে কথা বলতে থাকে আর জিজ্ঞাসা করে আমি আমার মায়ের সম্পত্তিগুলো কবে পাবো। লিনের বাবা বলতে থাকে যদি তুমি 1 বছর কোনো কোম্পানিতে কাজ করো তাহলে তোমার মায়ের কিছু সম্পত্তি এখন তুমি পাবে। এটা শুনে চ্যাং তো শকড হয়ে যায়, কারণ ওর কাছে কোনো কাজের অভিজ্ঞতাই ছিল না। লিনের বাবা বলতে থাকে এই ডিসিশন আমার না, বরং তোমার মায়েরই ছিল, কারণ সে চেয়েছে তুমি যাতে স্বাবলম্বী হও আর যোগ্য হয়ে তোমার মায়ের সব সম্পত্তির মালিক হও। পরের দিন লিন অফিসে জয়েন করে। আজকে ছিল তার অফিসের প্রথম দিন। ওর সাথে আরো কিছু ছেলে জয়েন করছিল। এর মধ্যে এই ছেলেটার নাম শাও, এ হলো কুনিং আর এ হলো হান। লিন এসে সবাইকে নিজের পরিচয় দিয়ে বলে আমি লিন। লিনের নাম শুনে হান বলতে থাকে তুমি সেই ছেলে না যে এক্স মিশনের জন্য গাইডলাইন লিখেছিলে? তোমার এই বইয়ের কারণে সব স্টুডেন্টদের অনেক হেল্প হয়েছে। আর তখনই এন্ট্রি হয় জিয়াং নামের এই ছেলেটি। জিয়াং বলে তোমাদের এত বেশি লিনের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই, কারণ ওর বাবা ছিল একজন পাইলট, এই জন্যই সে এত কিছু জানে। এটা শুনে লিন তো রেগে যায়। আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লিন আর জিয়াং প্লেন চালানোর প্র্যাকটিস করছিল আর জিয়াং এর ভুলের কারণে দুইটা প্লেনের মধ্যে ধাক্কা লাগার উপক্রম হয়। বর্তমানে লিন বলে আমি ভেবেছিলাম একবার ভুল করার পর তুমি হয়তো শুধরে গিয়েছো, কিন্তু তুমি তো দেখছি এখনো শুধরাওনি। তখনই সেখানে সিনিয়র এসে বলে তোমরা 10 জন নতুন জয়েন করেছো, তাই তোমাদের ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে কিনা সেটা চেক করা হবে। তোমরা চাইলে তোমাদের ভিতর থেকে কাউকে মনিটরও বানাতে পারো। সবাই তখন লিনকে মনিটর বানায়। এতে জিয়াং রেগে সেখান থেকে চলে যায় আর লিন বলে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব। ওর প্লেন মডেলের আশেপাশে জিয়াং অনেক জিনিসপত্র রেখে দিয়েছে, তে করে অত সেখানে একটি স্টিকার লাগিয়ে দেয় আর বলে এগুলো আমার জিনিস, এগুলো যেন কেউ টাচ না করে। তবে চ্যাং মেয়েটাও কম না, সেও আরেকটা কাগজে কিছু লিখে দরজায় লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল এটা আমার রুম, আমার রুমে কেউ পারমিশন ছাড়া আসতে পারবে না। চ্যাং এর এরকম আচরণ দেখে লিন তো খুবই বিরক্ত হয়। পরের দিন সে খুঁজে খুঁজে ওর জন্য কিছু জবের অফার নিয়ে আসে। লিন এই জন্যই সব কিছু করছিল চ্যাং যেন খুব তাড়াতাড়ি একটা জব পেয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। কিন্তু চ্যাং এর একটা জবও পছন্দ হয় না, কারণ সবগুলোই অনেক নর্মাল ছিল। চ্যাং বলে তোমার কোম্পানিটা তো অনেক ভালো, সেখানে একটা জবের ব্যবস্থা করে দাও। লিন বলে সেখানে তুমি সহজে জব পাবে না, এই জন্য কিছু স্কিল থাকতে হবে। চ্যাং বলে আমি কোনো স্কিল ছাড়াই সেখানে জব করব। তারপর ও ল্যাপটপে কিছু দেখতে থাকে আর বলে এগুলো তো খুবই সহজ কাজ। পরের দিন লিন সহ বাকি 9 জনের ফিজিক্যাল কন্ডিশন দেখা শুরু হয়ে যায়। ওরা নিজেদের শার্ট খুলে, তবে ডক্টর বলতে থাকে তোমাদের প্যান্টও খুলতে হবে। তারা যখন প্যান্ট খুলে সেখানে দাঁড়িয়েছিল তখনই সেখানে একটা মেয়ে নার্স চলে আসে। এতে করে সব ছেলেরা তো লজ্জা একদম লাল হয়ে যায়। ডক্টর বলে লজ্জা পেলে চলবে না, তোমাদের তো একে অপরের ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন সম্পর্কে জানতে হবে যাতে তোমরা একে অপরকে সবসময় হেল্প করতে পারো। অন্যদিকে চ্যাং ওই কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে আসে। ও আবার ইংলিশ খুবই ভালো জানতো, তাই খুব সহজে সে জবটা পেয়েও যায়। তখনও মনে মনে ভাবে আমি এই জবের ব্যাপারে তো তেমন কিছুই জানি না, বাট আমি খুব সহজেই সবকিছু শিখে নিতে পারি। তারপর সে চাকরিতে জয়েন করে। তখন মিস নামের একজন বলে আমাদের প্রসিডিউর সম্বন্ধে ভালোভাবে জানতে হবে যাতে পাইলটের কোনো প্রবলেম হলে আমরা তাদেরকে হেল্প করতে পারি। চ্যাং বলে পাইলটের কাজ আর আমাদের কাজে কি ভিন্নতা রয়েছে, শুধুই ওদের বেতন বেশি দেওয়া হয়। এটা শুনে মিসকে অনেক বকতে থাকে আর লম্বা একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে ক্যাপ্টেন উফেকে ইন্টারভিউয়ের কথাটা বলো, উফে হচ্ছে স্টার পাইলট। এটা শুনে চ্যাং ভাবে উফে নিশ্চয়ই কোনো বৃদ্ধ ব্যক্তি হবে, কারণ ক্যাপ্টেন হতে তো অনেক সময় লেগে যায়। এদিকে মিস লিনকেও কিছু পেপার নিয়ে তার কেবিনে আসতে বলে। সেগুলো আনার সময় লিন উফের কেবিন দেখতে পায়। তখন তার মনে পড়ে ও যখন ফ্লাইট একাডেমিতে চান্স পেয়েছিল তখন এটা তার বাবাকে এসে জানায়, তবে তার বাবা তো এসবে কোনো রিয়াকশনই দেয় না। তারপর সে একাডেমিতে সবচেয়ে টপার স্টুডেন্ট খ্যাতি পায় আর সেটাও তার বাবাকে জানালে তার বাবা বলে তুমি কি জানো
উফে ক্যাপ্টেন হয়েছে, এই জন্য তারা পার্টি করছে আর আমি সেখানেই যাচ্ছি। এটা শুনে লিন বলে, আমিও তো টপার স্টুডেন্ট হয়েছি, তাই আমাদেরও পার্টি করা উচিত। বাবা বলে, আজ পর্যন্ত আমাদের বংশের কেউই ক্যাপ্টেন হতে পারেনি, তাই এটা তোমার সামান্য টপ স্টুডেন্ট হওয়ার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বলে তিনি তো চলে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি লিনের বাবা প্রথম থেকেই তাকে ইগনোর করে আসছে। এমনকি তিনি তো কোনো কিছুতেই লিনকে ইন্সপায়ার করে না। সিন এবার বর্তমানে চলে আসে। লিন চলে যায় তার পেপারগুলো মিসকে দেওয়ার জন্য। অন্যদিকে চেন আসে উফের কাছে। সে তো উফেকে দেখে একটু অবাকই হয়। এই দেখে উফে বলতে থাকে, তুমি ভেবেছিলে আমি নিশ্চয়ই কোনো বৃদ্ধ ব্যক্তি হব, তাই না? চেন বলে হ্যাঁ। সাথে চেন এটাও বলে, আমি আজ প্রথম জয়েন করেছি, তাই আমি আপনার সম্পর্কে জানতাম না। উফে বলে, তারা অনেকদিন থেকে আমার ইন্টারভিউ নিতে চাচ্ছে, কিন্তু আজ ওরা তোমাকে পাঠিয়েছে। চেন বলে, আপনি এত অল্প বয়সে ক্যাপ্টেন হয়েছেন, এই জন্যই তো তারা আপনার ইন্টারভিউ নিতে চায়, যাতে বাকি পাইলটটাও ইন্সপায়ার হয়। এমনকি এখানে চেন তো উফেকে নিয়ে আরো অনেক ভালো ভালো কথা বলে, যা শুনে উফে বলতে থাকে, তোমার কথায় আমি অনেক মোটিভেট হয়েছি, তাই আমি কালকে ইন্টারভিউ দিব। তারপর চেন কাজ করতে থাকে। তখন আবার তার লিনের সঙ্গে দেখা হয়ে যায়। চেন বলে, তুমি বলেছিলে আমি নাকি তোমার কোম্পানিতে জব পাবো না, দেখো আমি এখন তোমার কোম্পানিতেই জব করছি। লিন তাকে তেমন কিছুই বলে না, এখান থেকে চলে যায়। তার পরের সিনে দেখা যায় উফে ইন্টারভিউ দিচ্ছে। সে বলে, আমি জানি তোমরা সবাই আমার এই পজিশনে আসতে চাও, কিন্তু এর জন্য তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। ছোট্ট একটা ভুলের কারণেও তোমাদের চাকরি চলে যেতে পারে। যেভাবে ওই দিন পেনসিং এয়ারপোর্টে ল্যান্ড করা পাইলটদের চাকরি চলে গিয়েছে। তো স্পিচ শেষ হলে লিন উফের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ওই পাইলটদের চাকরি কেন চলে গিয়েছে? আমি নিজেও তো ওই প্লেনে ছিলাম, সেখানে পাইলটের কোনো দোষই ছিল না। একটি সমস্যার কারণে প্লেনটা অন্য এয়ারপোর্টে ল্যান্ড করিয়েছিল। তাছাড়া ওই প্লেনে পেট্রোলও কম ছিল। যদি সেখানে ল্যান্ড না করতো তাহলে তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। এই জন্য তাদের চাকরি চলে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তবে উফে তো তার কথায় কোনো পাত্তাই দেয় না। তারপর লিন বাসায় এসে দেখতে পায় চেন লিয়ের মায়ের ছবি দেখছে। এতে সে রেগে বলে, তুমি সবসময় আমার জিনিস নিয়ে কেন ঘাটাঘাটি করো? তোমার মা নাকি কিছুদিন আগেই মারা গিয়েছে, বাট আমার কাছে মনে হয় না এই জন্য তোমার একটুও দুঃখ হচ্ছে। আমি তো তোমাকে সবসময় হাসতেই দেখি। এটা শুনে চেনের তো মনটা খারাপ হয়ে যায়। ও তখন বাইরে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে। তার পরের সিনে দেখা যায় লিনের বাবা লিনকে এসে বলে, তুমি কি চেনকে কোথাও দেখেছো? কারণ সে আমার ফোন উঠাচ্ছে না। এটা শুনে লিন তো টেনশনে পড়ে যায়। সে এসে চেনকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা সময় সে চেনকে পেয়েও যায়, কিন্তু চেন অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মাতাল হয়ে গিয়েছিল। লিন এসে তার সঙ্গে কথা বলতে চাইলে সে তো মাতলামি করতে থাকে। তার এ অবস্থা দেখে লিন তো নিজের কাঁধে করে চেনকে নিয়ে বাসায় আসতে থাকে। এখানে লিন চেনকে বলতে থাকে, তুমি এত রাতে বাইরে কেন এসেছো? যদি তোমাকে কেউ বিরক্ত করতো তখন কি করতে? চেন বলে, কেউ আমার কাছে আসতো না, কারণ কেউ তো আমাকে নিয়ে চিন্তাই করে না। লিন বলে, কেন? তুমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে তখন তো তোমার অনেক বন্ধু ছিল। চেন বলে, ওরা আমার নামমাত্র বন্ধু ছিল। আমি ওদেরকে টাকা না দিলে ওরা আমার সাথে খারাপ ব্যবহার করত, এমনকি আমাকে মারধরও করত। এজন্যই তো আমার মা বেশি করে আমাকে টাকা দিত, যাতে করে আমাকে কেউ বুলি করতে না পারে। এসব শুনে লিনের তো তার জন্য অনেকটা খারাপ লাগতে থাকে। তারপর সে বাসায় এসে চেনকে খাটের মধ্যে শুইয়ে দেয়, কিন্তু চেন তার ফোনটা খুঁজতে থাকে। লিনও তার ফোন খুঁজতে থাকে। না পেয়ে সে আবারও ওই স্থানে চলে আসে আর একটা ডাস্টবিনের ভিতরে ফোনটা ভিজা অবস্থায় খুঁজে পেয়ে যায়। বাসায় এসে তো লিন সারা রাত ধরে তার ফোনটা ঠিক করতে থাকে, কিন্তু পরের দিন সকালে দেখা যায় চ্যাং ঘুম থেকে ওঠে। তবে কালকের রাতের ঘটনার কথা তার কিছুই মনে ছিল না। সে তো তার রুমের মধ্যে ফোনটা খুঁজে না পেয়ে লিনের রুমে চলে আসে আর দেখে তার ফোনটা লিনের রুমে রয়েছে। এমনকি ফোন থেকে সমস্ত ছবি অলরেডি ডিলিট করা হয়ে গিয়েছে। এসব দেখে সে তো লিনের উপর প্রচন্ড রেগে যায়। এখানে বেচারা লিন তো ভেবেছিল চেন হয়তো সকাল সকাল তাকে ধন্যবাদ দিতে তার রুমে চলে এসেছে, কিন্তু ধন্যবাদ দেওয়ার বদলে চেন তো তাকে বকাবকি করতে শুরু করে আর অনেকগুলো কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। বেচারা লিন একদম বলদ হয়ে যায়। যাই হোক, তার পরের সিনে উফে প্লেন চালাচ্ছিল আর সবাই স্ক্রিনে এটা দেখছিল। এখানে লিন যে স্টেপ বলছিল ঠিক সেরকমটাই উফে ইউজ করছিল। এটা দেখে সবাই তো একদম শকড হয়ে যায় আর ভাবে লিন এসব সম্পর্কে এত নলেজ কোথায় পেল। তার ফ্রেন্ডেরা বলে, তুমি খুব শীঘ্রই উফের মতো স্টার পাইলট হয়ে যাবে।
এটা শুনে জিয়াং তো অনেক বেশি জেলাস হয়। সে বলে এত খুশি হওয়ার দরকার নেই, কারণ স্টার পাইলটের এক্সাম খুবই কঠিন হয় আর তারা খুব হার্ডলি কাউকে সিলেক্ট করে। হান বলতে থাকে যদি লিন ঠিকভাবে সব এক্সাম দিতে পারে তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনোই তাকে বলবে না যে সে স্টার পাইলট হতে পারবে না। জিয়াং বলে তাহলে ওকেও কথা দিতে হবে, ও যদি কোনো এক্সাম খারাপ দেয় তাহলে 1 মাসের জন্য জব ছাড়তে হবে। তাদের এসব কথা শুনেও লিন কোনো প্রতিক্রিয়া করে না, সে এখান থেকে চলে যায়। পরের সিনে তারা সবাই ক্যান্টিনে খাবার খেতে আসে, কিন্তু লিন তো এখানে খুবই কম দামি একটা খাবার অর্ডার করে। এতে করে তার ফ্রেন্ডেরা বলে তুমি এত কম দামি খাবার কেন খাচ্ছ, তুমি কি বিয়ে করবে নাকি যে টাকা জমাচ্ছ? এসব কথায়ও লিন কোনো উত্তর দেয় না। আসলে লিন সবসময় টাকা বাঁচানোর চেষ্টা করত, যাতে করে সে কিছু টাকা জমিয়ে তার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। তার পরের সিনে দেখা যায় ডক্টর তাদেরকে ক্লাস নিচ্ছিল যে ফ্লাইট চলাকালীন কোনো পাইলট অসুস্থ হলে তাকে কিভাবে সুস্থ করতে হবে, আর এটা লিন ব্যতীত কেউই মনোযোগ দিয়ে শুনছিল না। এতে জিয়াং তো তার মজা নিতে থাকে আর বলে তুমি এসব শুনে কি করবে। ক্লাস চলাকালীন শাওয়ের বাবা অনেকবার তাকে ফোন দিয়েছিল, এজন্য তাড়াতাড়ি ওর বাবার সাথে ও কথা বলতে চলে যায়। তারপর সব নিউ পাইলটেরা মেশিনের মাধ্যমে প্লেন চালানোর প্র্যাকটিস করছিল। ওদের মিশন ছিল কিভাবে ইমার্জেন্সি সিচুয়েশনে সবাইকে বাইরে বের করতে হবে। তো শাওয়ের বাবা ওকে বারবার ফোন করায় সে ঠিক টাইমে আসতে পারে না। এতে করে সবাই তো ওকে দোষ দিতে থাকে যে ওর জন্যই আমাদের মিশন কমপ্লিট হয়নি। কিন্তু লিন শাওয়ের সাইড নিয়ে কথা বলে যে সে ইচ্ছে করে এসব করেনি। তো লিন ওর সাথে এ ব্যাপারে কথা বলে আর সবাইকে এটা জানায় যে শাওয়ের বাবার বিজনেসে অনেক লস হয়েছে, এই জন্য ওর টাকার অনেক প্রয়োজন। সবাই তখন কিছু করে টাকা দিয়ে ওকে হেল্প করতে থাকে। কিন্তু জিয়াং অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করার শর্ত সে বলে আমি কাউকে টাকা ডোনেট করতে চাই না। লিন বলে যদি তোমার এ বিষয়ে ইন্টারেস্ট না থাকে তাহলে তুমি রুম থেকে বের হয়ে যাও। এই শুনে জিয়াংও রাগ করে সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে ছোটবেলায় ওর বাবা মা ওকে কখনোই গুরুত্ব দিত না, এজন্যই সে ওর বাবা মাকে পছন্দ করে না। এদিকে লিন তো এয়ারপ্লেন মডেল ঠিক করছিল, তখনই সেখানে চ্যান এসে বলে তুমি এত দামি মডেল কোথায় পেয়েছো, নিশ্চয়ই তোমার বাবা আমার মায়ের টাকা তোমাকে দিয়েছে। লিন বলে এটা তোমার মায়ের টাকা না, বরং এটা আমার জমানো টাকা। আর এখানে চ্যান তো ভুল করে মডেলটা ভেঙে ফেলে। তখনই সেখানে লিনের বাবা চলে আসে, কিন্তু সে চ্যাংয়ের বদলে উল্টো লিনকে বকতে থাকে। এতে তো লিন রাগ করে বাসা ছেড়ে চলে যায় আর ওদের ফ্রেন্ডদের সাথে থাকতে শুরু করে। এখানে লিন শাওকে বলে তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, তোমার কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলবে। কিন্তু শাও বলে আমার এখন আর কোনো টাকার প্রয়োজন নেই। লিন বলে কে তোমাকে হেল্প করেছে? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শাও টাকার জন্য একটি বারে কাজ করছিল। তখনই সেখানে জিয়াং গিয়ে ওকে নিজের কার্ড দিয়ে বলে তোমার যত টাকার প্রয়োজন এখান থেকে ইউজ করবে, এই ধরনের জব করার কোনো দরকার নেই, এখন থেকে টেস্টে গিয়ে মনোযোগ দাও। কিন্তু আমি যে তোমাকে হেল্প করেছি এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। বর্তমানে শাও লিনকে বলে আমার এক ফ্রেন্ড আমাকে হেল্প করেছে, কিন্তু সে জিয়াং এর নামটা বলে না। অন্যদিকে হান চ্যাংকে বলে আমি একটা জিনিস আনতে ভুলে গিয়েছি, তুমি কি আমাকে সেটা এনে দিবে? এটা শুনে চ্যান তো প্রথমে একটু রাগারাগি করে, কিন্তু সে পরে চাবিটা নিয়ে নেয়। তারপর সে হানের রুমে আসে আর এখানে এসে সে লিনের অনেকগুলো জিনিসপত্র দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে লিন হানের সঙ্গে এই রুমেই থাকে। সেখানে চ্যান লিনের একটা ডায়েরিও দেখতে পায়, যেখানে লেখা ছিল আজ পর্যন্ত সে কত টাকা জমিয়েছে আর এসব টাকা দিয়ে সে এরোপ্লেন মডেল এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতো। এসব দেখে চ্যানের তো খুবই খারাপ লাগে, সেভাবে সে শুধু শুধুই চ্যানকে ভুল বুঝেছিল। তো এখানে চ্যান ওদের রুমটা অগুছালো দেখে সেটা ক্লিন করতে শুরু করে দেয়। তখনই সেখানে সবাই চলে আসে। লিনকে দেখে চ্যান তো আস্তে করে সরি বলে, কিন্তু এটা লিন শুনতে পায় না। সে বলে তুমি আমাকে কি বললে? চ্যান তখন কিছু না বলে উল্টো রাগ দেখিয়ে চলে যায়। তারপর আমরা ইয়া নামের এই মেয়েটাকে দেখতে পাই, সে লিনদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ইয়া কিছুটা টমবয় টাইপের ছিল। প্রথম দিনই ইয়ার সাথে হানের দেখা হয়ে যায়। হান তো ইয়ার উপর হাঁচি দিয়ে দেয়, তাই সে একটা টিস্যু পেপার দিয়ে ইয়াকে সরি বলে। তবে ইয়া তাকে পাত্তা না দিয়ে চলে যায়। তবে হান তো প্রথম দেখায় ইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এদিকে চ্যানিসে ওই দিনের ব্যবহারের জন্য লিনের কাছে সরি বলে আর বলে তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি আর তোমার সঙ্গে কখনোই ঝগড়া করব না। লিন বলে আমাকে কি করতে হবে? চ্যান বলে তুমি সব পাইলটদের পছন্দের জিনিসের লিস্ট আমাকে দিয়ে দাও, তাহলে আমি ওদেরকে ইমপ্রেস করতে পারবো, এতে করে আমি তাড়াতাড়ি পদোন্নতি পাবো।
পরের সিনে দেখা যায় নতুন ট্রেনিং টিচার আসে। সে বলে, আমি তোমাদের সবাইকে দুইটা দলে বিভক্ত করে দিব। একটা দলে ক্লাস নিব আমি, আর আরেকটা দলের ক্লাস নিবে অন্য টিচার। তাহলে তোমরা ক্লাসে আরো মনোযোগী হয়ে সবকিছু শিখতে পারবে। হান আবার বি গ্রুপে পড়েছিল। তারপর যখন সে ক্লাস করতে যায় আর সেখানে গিয়ে নতুন টিচারকে দেখে, তখন তো সে একদম শকড হয়ে যায়, কারণ এটা তো মিস ইয়া ছিল। তারপর ইয়া ওকে ট্রেনিং দিচ্ছিল। ট্রেনিং করার সময় হান ইয়ার সাথে ফ্ল্যাট করতে শুরু করে, এমনকি সে তো তাকে কিস করতেও যায়। কিন্তু কি এটা তো অন্য কেউ ছিল, যাকে দেখে সে তো অবাক হয়ে যায়। আর তখনই সে চোখ খুলে বুঝতে পারে, আরে এতক্ষণ ধরে তো সে স্বপ্ন দেখছিল। অন্যদিকে চ্যাং সব নিউ পাইলটদের পছন্দের জিনিস কিনে তাদেরকে গিফট করে। এতে সবাই ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। কিন্তু ও যখন জিয়াংকে গিফট করতে যায়, সেটা জিয়াং অ্যাকসেপ্ট করে না, কারণ জিয়াং বুঝতে পেরে গিয়েছিল চ্যাং নিজের সুবিধার জন্য এসব করছে। এই কারণে তো সে সবার সামনে চ্যাং এর বদনাম করতে থাকে, যেটা শুনে লিনের আবার প্রচন্ড রাগ হয়। তাই সে জিয়াং এর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তখনই সেখানে ইয়া চলে আসে, আর ঝগড়া করার জন্য লিনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এই কারণে লিনের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। সে রুমে এসে মন খারাপ করে বসে থাকে। তখনই চ্যান এসে তাকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু সে যেতে রাজি হচ্ছিল না। চ্যাং তখন তাকে জোর করে রাজি করায়। তারপর চ্যাং লিনকে একটা সরি লেটার দিয়ে বলে, এটা তুমি মিস ইয়াকে দিবে, কারণ তুমি যদি এভাবে সাসপেন্ড হয়ে থাকো তাহলে তো তুমি টেস্ট এক্সামে পাশ করতে পারবে না। আর হান তোমাকে নিয়ে জিয়াং এর সাথে যে বাজি ধরেছে, আর সেটা তো তুমি জিততে পারবে না। তো এবার চ্যাং এর কথা মতো লিন গিয়ে মিস ইয়াকে লেটারটা দেয়, আর ইয়াও তাকে ক্ষমা করে দেয়। তার পরের সিনে দেখা যায় চ্যাং তো সবার জন্য রান্না করতে আসে, কিন্তু সে তো রান্নার জানতো না। তারপরও সে সবার জন্য উল্টাপাল্টা রান্না করতে থাকে। এদিকে দেখা যায় নিউ পাইলটদের এক্সাম ছিল, আর এজন্যই মূলত চ্যান সবার জন্য এত কষ্ট করে রান্না করছিল। সে সবাইকে অভিনন্দন করে যেন সবার এক্সাম ভালো হয়, আর সবাইকে নিজের খাবার খেতে দেয়। তবে সেখানে থাকা সবাই তার খাবার খেয়ে পেটের অবস্থা 12টা বাজিয়ে ফেলে, ফলে কেউই ভালোভাবে এক্সাম দিতে পারে না। এদিকে চ্যাং তো শুয়ে শুয়ে তার প্রমোশনের স্বপ্ন দেখছিল। জিয়াং ব্যতীত সবাই চ্যাং এর রান্না করা খাবার খেয়েছিল। লিনের পেটও খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য জিয়াং ওর মজা নিতে থাকে। তো টেস্ট এক্সামে জিয়াং ছাড়া সবার রেজাল্টই খারাপ হয়, আর শাও হান কুনিং সবাই ফেল করে। তারপর যখন এই খবর চ্যাং এর কাছে পৌঁছে যায়, তখন সে তো খুবই দুঃখী হয়ে যায়, আর ভাবতে থাকে যে তার এবার প্রমোশনের বদলে তো চাকরিটাই চলে যাবে। তখনই সেখানে লিন এসে তাকে মোটিভেট করতে থাকে, আর বলে, তুমি এভাবে মন খারাপ করো না, এবার হয়নি তো কি হয়েছে, এর পরের বার তুমি ভালো করবে। তার পরের সিনে দেখা যায় লিন তার বন্ধুদেরকে নিজের নোটবুক দিয়ে বলে, আমি তোমাদেরকে পাশ করতে হেল্প করতে পারি, কিন্তু এর বদলে তোমাদেরকে চ্যানকে ক্ষমা করে দিতে হবে। এতে করে তার সব ফ্রেন্ডেরাও তখন চ্যানকে ক্ষমা করে দেয়। তারপর ওরা 3 জন পাশ করে ফেলে। তখন টিচার এসে লিনকে বলে, তুমি নিজের নোট ওদেরকে দিয়েছো তাই না? লিন বলে, হ্যাঁ। টিচার বলে, তোমার মনে রাখা উচিত তুমি নিজেও খুব একটা ভালো পারফর্ম করনি। লিন বলে, আমি মানছি আগেরবার অসুস্থ থাকার কারণে আমি ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আপনি এবার যত হার্ড কন্ডিশনই রাখুন না কেন, আমি সব কন্ডিশন পার করতে রাজি আছি। তো টিচার এবার লিনের খুবই কঠিন একটা পরীক্ষা নিতে থাকে। সব ফ্রেন্ডেরা তো চিন্তিত হয়ে ভাবতে থাকে এসব কিছু তাদের জন্যই হচ্ছে, কিন্তু তারপরও লিন এক্সামে পাশ করে ফেলে। এই আনন্দে সবাই সেলিব্রেট করার জন্য একটা ট্রিপে চলে আসে। তখন হান রিকোয়েস্ট করে, তোমরা প্লিজ মিস ইয়াকেও সাথে করে নিয়ে চলো। তো সবাই পিকনিকে চলে আসে, যেখানে একটা গেমে হান আর ইয়া হেরে যায়। তখন সবাই ওদেরকে 10 বার একে অপরের নাকে টাচ করতে বলে। এই শুনে প্রথমে ইয়া রাজি না হলো, হান তো রাজি হয়ে যায়, আর সে 10 বার ইয়ার নাকে টাচ করে, যেটাতে ইয়াও একটু লজ্জা পেয়ে যায়। যাই হোক, পিকনিকে এসে তারা সবাই অনেক আনন্দ করে আবারও সবাই ফিরে আসে। পরের দিন লিন অফিসে ট্রাই পরে আসতে ভুলে যায়, যার কারণে উফিয়াকে ফ্লাইটে নিয়ে যায় না। এদিকে লিনের বাবা চ্যাংকে বলে, আজ লিনের প্রথম ফ্লাইট, তাই ও বাসায় আসলে আমরা পার্টি করব। তখন চ্যাং বাইরে এসে লিনকে দেখতে পায়। লিন তখন ওর পাঠানো SMS দেখছিল, আর লিন চাইছিল না ওর বাবা আবারও রেগে যাক, এজন্য সে সেখান থেকে চলে যায়। তারপর চ্যান অফিসে এসে উফেকে জিজ্ঞাসা করে লিন কেন ফ্লাইটে অ্যাটেন্ড করেনি। উফে বলে, ও নিজেই টাই পরে আসেনি, আমাদের উপর সবসময় অনেক মানুষের রেসপন্সিবিলিটি থাকে, যে নিজেরই কোনো রেসপন্সিবিলিটি নিতে পারে না সে কি করে অন্যের রেসপন্সিবিলিটি নিবে। এসব কারণে লিন তো স্যাড হয়ে একটা জায়গায় এসে বসে থাকে। তখন চ্যাং গিয়ে ওকে মোটিভেট করতে থাকে, কিন্তু লিন মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। চ্যাং তখন তাকে সাথে করে বাসায় নিয়ে আসে। পরের দিন লিন ওর ফ্রেন্ডের কাছে আসলে ওর ফ্রেন্ডেরা বলে, কাল রাতে তুমি কোথায় ছিলে, আর তুমি তো নিজের ড্রেসও চেঞ্জ করনি, তুমি যদি বাড়িতে যেতে তাহলে নিশ্চয়ই ড্রেস চেঞ্জ করতে। এটা শুনে লিন তাড়াতাড়ি
তাড়াতাড়ি কুনিং এর রুমে আসে। কুনিং এর আগে থেকে গার্লফ্রেন্ড ছিল। লিনের মনে হচ্ছিল সে আবার ড্রিঙ্ক করে চ্যাং এর সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলেনি তো। আর এ কথাটা সে কুনিংকে বললে কুনিং তো মজা নিতে থাকে। অন্যদিকে ম্যাং তার এক ফ্রেন্ডের সাথে ডিনার পার্টিতে অ্যাটেন্ড করে। জিয়াং তো এখানে প্রথম দেখাই ম্যাং এর প্রেমে পড়ে যায়, কারণ তাকে দেখতে এখানে অনেক বেশি সুন্দর লাগছিল। তখন একটা ছেলে এসে ম্যাংকে বিরক্ত করতে থাকলে জিয়াং তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, তোমার বাসা কোথায়, আমাকে বলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। ম্যাং তার ঠিকানা বললে জিয়াং তো একটু অবাক হয়, কারণ ওর বাসাটা একটা বস্তিতে ছিল। তখন সে ভাবতে থাকে ম্যাং তো অনেক ভালো স্যালারি পায়, কিন্তু ও এরকম একটা জায়গায় কেন থাকে। আসলে ম্যাং এর বাবা মায়ের অনেক টাকা ঋণ ছিল, যার কারণে সে তার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেনি। তারপর জিয়াং তাকে বাসায় ছেড়ে দিয়ে বলে, তুমি জীবনটাকে যতটা কঠিন ভাবছো, জীবন কিন্তু ততটাও কঠিন নয়। ম্যাং বলে, জীবনটা তুমি যত সহজভাবে বলছো ততটাও সহজ নয়। এই বলে সে চলে যায়। এদিকে চ্যাং এসে লিনের বাবাকে বলে, আমি নিজে বিজনেস শুরু করতে চাই। লিনের বাবাও তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে উফে লিনকে বলে, তুমি নাকি আমার সাথে ফ্লাইট নিয়ে বাজি ধরতে চাও? লিন বলে হ্যাঁ। উফে বলে, তুমি তো এমন একটা ছেলে যে কিনা নিজেকেই বাঁচাতে পারো না, উল্টো অন্য মেয়েরা এসে তোমাকে বাঁচায়, তুমি কিভাবে আমার সাথে বাজি ধরবে? এটা শুনে লিন কিছুটা অবাক হয়। এখানে সে জানতে পারে চ্যাং উফেকে রিকোয়েস্ট করেছে লিনকে ক্ষমা করে দিতে, এই কারণে সে তাকে ক্ষমা করে দিয়েছে, আর এজন্যই সে প্লেন চালানোর সুযোগ পেয়েছে। এইসব শুনে লিন তো ফ্লাইটের আগে চ্যাংকে ফোন করে, কিন্তু সে তার ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে ফোনটা রিসিভ করে না। এদিকে আবার ম্যাং এর বাবা ম্যানকে বলতে থাকে, তুমি যদি লিনকে সত্যি ভালোবাসো তাহলে এই কথাটা লিনকে জানিয়ে দাও, তা না হলে লিন কিন্তু অন্য কারোর হয়ে যাবে। বাবার মুখে এসব কথা শুনে ম্যাং ঠিক করে সে লিনকে তার মনের কথা জানিয়ে দিবে। এই কারণে সে লিনকে মেসেজ করে জানায় আজ সে তার সাথে একটা বাইরে দেখা করতে চায়। এই বারে আবার জিয়াংও উপস্থিত ছিল। সেখানে লিন আসার পর ম্যাং তো তাকে কোনো কিছু না বলেই ডাইরেক্ট ওর গালে কিস করে দেয় আর নিজের ভালোবাসার কথা বলতে থাকে, কিন্তু লিন তাকে সরাসরি মানা করে দেয় আর বলে, আমি ছোটবেলা থেকে তোমাকে শুধু নিজের বন্ধু ভেবে এসেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে লিন চলে যায়। এদিকে ম্যাং তো এইসব শুনে কান্না করতে থাকে। তখনই সেখানে জিয়াং আসে আর বলে, তোমার এত সহজে হার মেনে নেওয়া উচিত না, কারণ তুমি দেখতে অনেক সুন্দর। লিনকে তুমি ছেড়ে দাও, কারণ সে চ্যাং নামের মেয়েটাকে পছন্দ করে। তার পরের সিনে দেখা যায় লিন ইয়ার সাথে এসে দেখা করে আর বলে মেয়েদেরকে ইমপ্রেস করতে হলে কি কি করা উচিত। তখনই সেখানে একটা লোক আসে। আসলে এটা ইয়ার এক্স হাজবেন্ড ছিল। সে নিজের ওয়াইফের সাথে ইয়ার পরিচয় করিয়ে দেয়। এতে ইয়া কিছুটা আপসেট হয়ে পড়ে। লিন এখানে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে ইয়ার জবের কারণে তাদের সংসারটা ভেঙেছে, কারণ সে জব করতে গিয়ে তার হাজবেন্ডকে ঠিক মতো টাইম দিতে পারতো না। লিন ইয়াকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এই কথাটা আমি কাউকেই বলবো না। ইয়া বলে, মনে হচ্ছে তুমি মেয়েদের ফিলিংস বুঝতে শুরু করেছো। পরের দিন দেখা যায় জিয়াং এর ডিউটি আজকে ইয়ার সাথে ছিল, কিন্তু ইয়া তাকে বকতে থাকে কারণ সে 2 লিটার জ্বালানি প্লেনে বেশি নিয়েছে, যার কারণে ফ্লাইট এখন ডিলে করতে হচ্ছে। আর এখানে কিছু এমপ্লয়ীদের কথা থেকে জিয়াং বুঝতে পারে ইয়ার এক্স হাজবেন্ড রয়েছে, যার সাথে লিনেরও অলরেডি দেখা হয়েছে। মিটিং শেষে জিয়াং যখন কেবিনে যাচ্ছিল তখন ওর ম্যাং এর সাথে দেখা হয়। লিন চ্যাংকে লাইক করে, তাই তুমি আমার কাছে চলে এসো, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। ম্যাং বলে, ও চ্যাংকে লাইক করলেও আমি হার মানবো না। জিয়াং বলে, ঠিক আছে, তাহলে আমিও হার মানবো না। তো জিয়াং কেবিনে আসলে হান বলে, তোমার জন্য ইয়ার ফ্লাইট ডিলে হয়ে গিয়েছে। আর এসব নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই লিন তাদের থামাতে আসলে জিয়াং হানকে বলে, তুমি কি জানো ইয়ার আগে বিয়ে হয়েছিল? আর এই কথাটা তোমার বন্ধু লিন আগে থেকেই খুব ভালোভাবে জানতো, কিন্তু এটা জানার শর্ত সে তোমাকে বলেনি। এটা শুনে হান কিছুটা অবাক হয়। তবে লিন হানকে এক জায়গায় নিয়ে এসে শান্তভাবে বলতে থাকে, আসলে আমি এই কথাটা এই কারণে বলিনি, কারণ এটা জানাজানি হলে ইয়ার ইমেজ খারাপ হতো। হানও ব্যাপারটা বুঝতে পারে। সে বলে, তুমি ঠিকই বলেছো। তার পরের সিনে দেখা যায় ইয়া হানকে বলতে থাকে, তুমি তো এখন জেনে গিয়েছো যে আমার আগে বিয়ে হয়েছিল, তাই প্লিজ তুমি এখন আমার পিছু ছেড়ে দাও। হান বলে, হ্যাঁ, এটা আমি জানতে পেরেছি যে তোমার আগে বিয়ে হয়েছে, কিন্তু তার মানে এই না যে আমি তোমার পিছু ছেড়ে দিব। হানের মুখে এই কথাটা শুনে ইয়াও মনে মনে অনেকটা খুশি হয়, তবে সে সেটা প্রকাশ না করে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই চ্যাং এর ব্যবসায় অনেক টাকা প্রফিট হয়েছে। এই জন্য গং নামের চ্যানের এই বিজনেস পার্টনার খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়, যেটা চ্যাং এর জীবনের প্রথম ইনকাম ছিল। টাকা পেয়ে চ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন গং তো চ্যাং এর কাছে এসে
সে বলতে থাকে আমি একটা নতুন বিজনেস শুরু করতে চাই, কিন্তু সেখানে কেউ ইনভেস্ট করছে না, এজন্য আমাকে লোন নিতে হবে। কিন্তু লোন নিতে গেলে অন্য একজনের সাইন লাগবে, প্লিজ তুমি এখানে একটা সাইন করে দাও। চ্যান তো গংকে বিশ্বাস করে সেখানে সাইন করে দেয়। এদিকে আমরা লিন আর উফেকে একসাথে দেখতে পাই। উফে এখানে লিনকে একটা ঘড়ি দেখিয়ে বলে তুমি কি জানো আমার বাবা নেই, তাই আমি যেদিন ক্যাপ্টেন হয়েছিলাম সেদিন তোমার বাবা এই ঘড়িটা আমাকে গিফট করেছিল, যেটা আমি এখনো অনেক যত্ন করে রেখে দিয়েছি। সে লিনকে সরিও বলে তার সাথে আগে খারাপ ব্যবহার করার জন্য, সাথে এটাও বলে তুমি যে এত ভালো পাইলট সেটা আমি আগে জানতাম না, কিন্তু তুমি আমাকে কেন হারাতে চাও? লিন বলে কারণ আমার বাবা সবসময় তোমার সাথে আমাকে কম্পেয়ার করে। উফে বলে আমরা যখন কোনো কাজ করি তখন সেটা আমাদের মন দিয়ে করা উচিত, কারণ আমাদের উপর অনেক মানুষের জীবনের রেসপন্সিবিলিটি রয়েছে। এখানে উফে লিনকে আরো অনেকগুলো কথা বুঝিয়ে বলে, যা শুনে লিনও উফের কথা বুঝতে পারে আর বলে আমি এখন থেকে নিজের কাজ মন দিয়ে করব, কাউকে হারানোর জন্য কোনো কাজ করব না। আর এখানে তাদের দুজনের সম্পর্কটা ঠিক হয়ে যায়। এদিকে চ্যাং তো লিনকে ট্রিট দেয় আর বলে এটা আমার জীবনের প্রথম ইনকাম। লিন তো এখানে ওই রাতের ব্যাপারে জিজ্ঞাসা করে যেদিন রাতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। চ্যান বলতে থাকে আসলে ওই দিন রাতে তুমি অনেক ড্রিঙ্কস করেছিলে আর তুমি আমাকে পাইলটের মতো অর্ডার করছিলে যে আমি কেন নিজের ড্রেস পরিনি। তুমি তো নিজের ড্রেস খুলে আমাকে সেটা পরিয়ে দিতেও চাইছিলে, কিন্তু সঠিক সময়ে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, যার কারণে তোমার হাত থেকে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। আর তোমার কাপড় নোংরা থাকায় হোটেলের একজন স্টাফ তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। এসব শুনে লিন ভাবতে থাকে আমি এতদিন এসব কি ভাবছিলাম আর কি হয়েছে। যাক, এখানে তারা দুজনে সুন্দরভাবে একটা ডিনার করে। পরের সিনে দেখা যায় গং ফোন করে চ্যানকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। অফিসে আসতে সে ওকে বলে আমাদের বিজনেসে অনেক বড় লস হয়ে গিয়েছে, যদি লাভ হতো তাহলে তুমি আর প্রফিট পেতে, আর এখন যেহেতু লস হয়েছে তাহলে তোমাকেও এর টাকা পরিশোধ করতে হবে। এটা শুনে চ্যানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, সে এখন টাকা কোথায় পাবে। তারপর তারা দুজনে এক ইনভেস্টরের সাথে দেখা করতে যায়। চ্যাং বলে আপনি কি আমাদের বিজনেসে ইনভেস্ট করবেন, কারণ আমাদের কাছে এখন আর কোনো টাকা নেই। এটা শুনে ইনভেস্টর রেগে যায় আর চ্যাং এর সঙ্গে কথা কাটাকাটি হলে গং বলে তুমি এখন চলে যাও, আমি ওনার সাথে কথা বলে পরে আসছি। এবার আমরা দেখি গং তো আসলে ওই ইনভেস্টরের সাথে মিলে একটা প্ল্যান করছিল যাতে করে তারা দুজনে মিলে চ্যানের সব টাকা হাতিয়ে নিতে পারে, কিন্তু তাদের এই সব কথা আবার চ্যান বাইরে থেকে শুনে ফেলে। একটু পর গং এসে চ্যানকে এখানে দেখে ওকে আবারও বোকা বানানোর চেষ্টা করলে চ্যাং বলে আমি সবকিছুই জেনে গিয়েছি, তুমি আমার সাথে ফ্রড করতে চাচ্ছিলে, কিন্তু এখন আর সেটা তুমি আমার সঙ্গে করতে পারবে না। এই কথাটা শোনা মাত্রই গং তো তাকে একটা রুমে বন্দি করে ফেলে, এমনকি তাকে অনেক মারধরও করে। পরের সিনে আমরা দেখি ম্যাং এর বাবা এই গং এর সাথে আবার কাজ করত। তো গং যখন ম্যাং এর বাবাকে চ্যানের খেয়াল রাখতে বলে তখন তো সে চ্যানকে বন্দি করেছে দেখে লিনকে ফোন করে, তবে লিন আবার তখন জিম করার কারণে তার ফোন রিসিভ করতে পারছিল না। এই কারণে ম্যাং এর বাবা ম্যাংকে ফোন করে এই সব কথা বলে দেয় আর বলে এখনই গিয়ে লিনকে খবরটা জানাতে। ম্যাং এসে লিনকে সবকিছু জানায়, সাথে সাথেই তো লিন একটা ডেলিভারি বয়ের ড্রেস পরে চ্যাংকে বাঁচাতে চলে আসে। এখানে ম্যাং এর বাবা তাদেরকে হেল্প করে, এমনকি সে গং এর সাথে এসে কথাবার্তা বলতে থাকে আর এই সুযোগে তারা দুজনে পালিয়ে যায়। একটু পর গং তো ওনাকে জিজ্ঞাসা করে চ্যাং কোথায়। ম্যাং এর বাবা বলে আমিও তো এতক্ষণ আপনার সাথেই ছিলাম, তাহলে আমি কি করে জানবো যে চ্যান কোথায়, মনে হয় সে পালিয়ে গিয়েছে। এদিকে ম্যাং এর বাবা চ্যানকে উদ্ধার করার কাজে লিনকে হেল্প করেছে, এই জন্য লিন তাকে থ্যাংক ইউ বলে। কিন্তু ম্যাং এর বাবা বলে আমি তোমার এত বড় একটা উপকার করেছি, তাই তোমার আমাকে কিছু দেওয়া উচিত। এটা শুনে লিন তো অবাক, সে বলে আপনি যদি ম্যাং এর বাবা না হতেন তাহলে আমি আপনাকে সত্যিই কিছু দিতাম না, তবে ঠিক আছে আমি আপনাকে আমার 2 মাসের স্যালারি দিয়ে দিব। এদিকে চ্যাংকে যেহেতু গং মারধর করেছিল তাই তাকে হসপিটালাইজ করা হয়। চ্যাং যখন শুয়েছিল তখন লিন তো চ্যাং এর প্রশংসা করে বলছিল চ্যাং একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে, কারণ সে ওই গংকে এটা বলে দেয়নি যে সব টাকা আপনার কাছে আছে। এটা যদি বলে দিত তাহলে তো তারা আপনার উপর অ্যাটাক করত। এই সবকিছু আবার চ্যাং ঘুমের অ্যাক্টিং করে শুনছিল। প্রশংসা করে লিন যখন আবার চ্যাং এর বদনাম করছিল যে সে একটা স্টুপিডের মতো কাজ করেছে, এমন অচেনা কাউকে কি করে বিশ্বাস করে সে ব্যবসা করতে গিয়েছে। এসব শুনে চ্যাং তো সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে আর লিনকে মা বলে ডাকতে থাকে। সে লিনকে বলে মা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে জড়িয়ে ধরো। ওর এমন আজব ব্যবহার দেখে তারা তো
সাথে সাথে ডক্টর নিয়ে আসে। ডক্টর বলে ওর উপর অত্যাচার করার ফলে ওর হয়তো মেমোরি লস হয়ে গিয়েছে, তাই আপনারা তার মেমোরি ফিরানোর চেষ্টা করেন। তারপর চ্যাংকে বাসায় আনা হয়, আর এখানেও সে লিনকে মা বলে ডাকতে থাকে, সাথে এটাও বলে মা আমি তোমার হাতে রান্না খেতে চাই। এসব শুনে লিন তো প্রচন্ড বিরক্ত হচ্ছিল, কিন্তু কি আর করার, বেচারি তো এখন অসুস্থ, তাই বাধ্য হয়ে লিন রান্না করে চ্যাং এর জন্য নিয়ে আসে। তার পরের সিনে দেখা যায় লিন চ্যাং এর রুমে আসে আর বলতে থাকে, এখন যেহেতু তোমার কিছু মনেই নেই, এসো আমি তোমাকে কিছু মনে করানোর চেষ্টা করি। আসলে আমি যেদিন অনেক বেশি ড্রিঙ্কস করেছিলাম সেদিন আমি ভেবেছিলাম আমি হয়তো তোমার সাথে রাত কাটিয়ে ফেলেছি, কিন্তু আমাদের ভিতরে তো এমন কিছুই হয়নি। আর এতদিন আমি এসব ভেবে নিজে নিজে কত অকওয়ার্ড ফিল করেছি। এটা শুনে চ্যাং তো নিজের হাসি আটকে রাখতে পারে না, সে হাসতে থাকে আর বলে, পাগল হয়ে গিয়েছো নাকি, তুমি আমার সাথে রাত কাটাতে যাবে কেন? এই কথা শুনে লিন বলে, কি এই সব কথা তোমার মনে আছে? তার মানে কি তোমার কিছুই হয়নি? এতক্ষণ ধরে তুমি অ্যাক্টিং করছিলে? চ্যাং বলে, হ্যাঁ। এই শুনে লিন তো তার উপর অনেক রেগে যায়, আর এখন চ্যাংও আবার লিনের রাগ ভাঙাতে আসে। চ্যাং বলে, সরি, আমি আর কখনোই এমন অ্যাক্টিং করব না। লিনও তাকে ক্ষমা করে দেয় আর বলে, কাল থেকে তুমি আবারও অফিসে জয়েন করবে। পরের দিন চ্যাং যখন অফিসে জয়েন করে তখন তো একটা সাময়িক অসুবিধার জন্য তাদের ফ্লাইট পিছানো হয়। এতে করে যাত্রীরা ঝামেলা করলে লিন এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একটা যাত্রী তো কোনো কথাই শুনছিল না। লিন বলে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট চালু হবে, কিন্তু তখনই অ্যানাউন্স করা হয় যে আবহাওয়া খারাপের কারণে এই ফ্লাইট একদম বাতিল করা হয়েছে। এতে করে সব যাত্রীরা অনেক রেগে গেলে তখন সব যাত্রীদেরকে ফ্রিতে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে করে পরবর্তী ফ্লাইট অ্যারেঞ্জ হওয়া পর্যন্ত তারা এখানে থাকতে পারে। তখন আবারও ওই প্যাসেঞ্জার এসে বলে, তাড়াতাড়ি ফ্লাইটের ব্যবস্থা করো, কারণ আমি আমার ওয়াইফকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিতে চাই। এটা শুনে লিন ভাবে এই লোকটা হয়তো তাড়াতাড়ি যাওয়ার জন্য এসব মিথ্যা কথা বানিয়ে বলছে। আর এখন ফ্লাইট মিস হওয়ার কারণে সব পাইলটরাই বসেছিল। জিয়াং যখন ফোনে গেম খেলছিল তখন একটা বাচ্চা এসে ওর খেলা দেখতে থাকে, আর অন্য স্টাফরা এসে তাকে বলতে থাকে, আমাদের এদিকে একটু কাজ আছে, তুমি এই বাচ্চাটার খেয়াল রেখো। জিয়াং বলে, আমি বাচ্চা একদমই পছন্দ করি না। এই বলে সে যখন ওদের দিকে তাকায় তখন দেখে তারা তো অলরেডি তাকে বাচ্চা ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। এখন বাধ্য হয়ে তাকে বাচ্চাটার খেয়াল রাখতে হয়। এদিকে গং তো জেনে গিয়েছে যে ম্যাং এর বাবাই ওই দিন চ্যানকে পালাতে সাহায্য করেছিল, এই কারণে সে তো তার গুন্ডা পাঠিয়ে ম্যাং এর বাবাকে অনেক মারতে থাকে। তারপর ম্যাং এর কাছে ফোন আসে যে ওর বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। এটা শুনে সে তো বৃষ্টিতে ভিজে ভিজে সেখান থেকে চলে যায়, আর হসপিটালে সে জানতে পারে এখন তার বাবার অপারেশনের জন্য 1 লাখ টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। আর সে এখন কোনোভাবেই চাইছিল না লিনের কাছ থেকে সাহায্য নিক, কারণ অলরেডি সে লিনের কাছ থেকে অনেকবারই সাহায্য নিয়েছে। এজন্য সে জিয়াং এর কাছে ফোন করে, কিন্তু ওই সময় জিয়াং এর ফোনটা তো ওই বাচ্চাটার হাতে ছিল, সে তো ম্যাং এর ফোন কেটে দেয়। তখনই আবার ম্যাং এর কাছে তার এক বান্ধবী এসে বলে, আপাতত তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে কাজ চালিয়ে যাও। এদিকে জিয়াং যখন দেখে ম্যাং তাকে ফোন করেছিল তখন সে তাকে কল ব্যাক করে, কিন্তু ওই বাচ্চাটা অনেক বেশি দুষ্টু ছিল। সে তো ট্রলি নিয়ে দুষ্টামি করতে গিয়ে স্লিপ করে পড়ে মাথায় অনেক ব্যথা পায়, এতে করে তার প্রচন্ড ব্লিডিং হতে থাকে। এই কারণে জিয়াং তার ফোন কেটে দিয়ে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে আসে। অন্যদিকে ওই প্যাসেঞ্জার আবারও লিনের কাছে আসে আর নিজের নাম্বার দিয়ে বলে ফ্লাইটের ব্যবস্থা হতেই আমাকে ফোন করবে। একটু পর লিনের কাছে ফোন আসে যে কালকে 8টার সময় ফ্লাইট। এটা শুনে লিন ওই প্যাসেঞ্জারকে জানাতে যায়, কিন্তু সে তখন ফোন উঠাচ্ছিল না আর দরজাও খুলছিল না। তাই ওরা দুজন কোনো রকমে দরজা খুলে দেখতে পায় যাত্রী তো বেহুশ হয়ে পড়ে আছে। ওরা তখন তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর জানায় উনি এখন ঠিক আছে, কিন্তু খুব শীঘ্রই উনি নিজের মেমোরি হারিয়ে ফেলবে। তারপর লিনার চ্যাং ওই ব্যক্তির সাথে দেখা করে। ওই ব্যক্তি তো তাদেরকে বলতে থাকে, তোমরা আমার ওয়াইফকে এই ব্যাপারে কিছু বলনি তো? চ্যাং বলে, আমি বুঝতে পেরেছি আপনি আপনার ওয়াইফকে কেন ডিভোর্স দিতে চান। আসলে আপনি চান আপনার ওয়াইফ আপনার অসুখের ব্যাপারে না জানুক, কারণ এই ব্যাপারে জানলে সে আপনার জন্য অনেক চিন্তা করবে। কিন্তু আপনার তো আপনার ওয়াইফকে ডিভোর্স দেওয়া উচিত হবে না, কারণ সে তো আপনাকে অনেক ভালোবাসে। তাই আপনার উচিত আপনার ওয়াইফকে নিজের সাথেই রাখার। তারপর ওরা বাইরে আসে। চ্যাং তো এখানে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। লিন তাকে এতটা ইমোশনাল হতে দেখে জড়িয়ে ধরে আর বলে, আজ তোমার যত কাঁদতে ইচ্ছা করে
কেঁদে নাও। তখন আবার ম্যাং এসে তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। আসলে তার বাবাকেও এ হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। এসব দেখে সে তো অনেকটা স্যাড হয়ে যায়, তবে সে লিনের কাছে আসে না। তার পরের সিনে দেখা যায় লিন চ্যানের মাথায় আলতু করে হাত বুলিয়ে দেয়, কারণ সে ভেবেছিল চ্যাং হয়তো ঘুমিয়ে রয়েছে। তবে সে যখনই এখান থেকে চলে যায় তখনই চ্যাং চোখ খুলে ফেলে আর স্মাইল করতে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি সে আসলে এতক্ষণ ঘুমায়নি, ঘুমানোর ভান করেছিল। আর সেও হয়তো আস্তে আস্তে লিনকে পছন্দ করতে শুরু করেছে। তখনই ওই ব্যক্তিটি এসে চ্যাংকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি এবার আমার ওয়াইফকে সব সত্যিটা জানিয়ে দিব। তখনই ওনার ওয়াইফ ওনার সঙ্গে দেখা করতে চলে আসে আর বলে, আমি তোমার অসুখের ব্যাপারে অনেক আগে থেকেই জানতাম। তুমি আমাকে যাই বলো না কেন, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আর সবসময় তোমার পাশেই থাকবো। এই বলে তিনি তো ওনার হাজবেন্ডকে জড়িয়ে ধরে। তাদের এই সুন্দর মোমেন্টের একটা পিকচার আবার চ্যান তুলে রাখে। এদিকে ম্যাং এর মা এসে ম্যাংকে বলতে থাকে লিনের কাছে সাহায্য চাওয়ার জন্য। তবে ম্যাং তার মাকে না করে দেয় আর বলে, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, আমি অবশ্যই কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। অন্যদিকে জিয়াং ম্যাংকে ফোন করে, কি কারণে তাকে ফোন করেছিল সেটা জানার জন্য। ম্যাং বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তারপর তারা দুজনে দেখা করে, যেখানে ম্যাং অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর বলে, তুমি ঠিকই বলেছো, লাইফটা এতটাও কঠিন নয়। ওকে এত ড্রিঙ্কস করতে দেখে জিয়াং বলে, চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দেই। ম্যাং বলে, না আমি বাসায় যাব না, তুমি যেখানে আমাকে নিয়ে যাবে আজ আমি সেখানেই যাব। মানে ইনডাইরেক্টলি সে তাকে অন্য কিছুই অফার করছিল। যাক, জিয়াং তখন একটা হোটেল বুক করে। তবে সেখানে যাওয়ার সময় জিয়াং এর ম্যাংকে দেখে খুবই নার্ভাস মনে হচ্ছিল। এই কারণে সে তাকে হোটেলে না নিয়ে গিয়ে বাসায় ড্রপ করে দেয়। তার পরের সিনে আমরা দেখতে পাই চ্যাং তার এক বান্ধবীর সঙ্গে একটা বারে আসে। তখন আবার লিন থেকে ফোন করতে থাকে। তবে চ্যাং এর ফোনটা সাইলেন্ট থাকার কারণে সে ফোনটা রিসিভ করতে পারে না। তবে লিন তো তাকে ফোন দিতেই থাকে। তখন আবার চ্যাং এর ফ্রেন্ডের হাত লেগে বুলে ফোনটা রিসিভ হয়ে যায়, যেখানে লিন শুনতে পায় চ্যাং এর বান্ধবী তাকে বলছিল, তুমি আবারও আমেরিকাতে কেন চলে যাচ্ছ না, তোমার উচিত সেখানে গিয়ে তুমি তোমার লাইফটা এনজয় করা। এটা শুনে লিন তো টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে, আমাকে ভালোবাসার কথাটা চ্যাংকে যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দিতে হবে, কারণ সে যদি চলে যায় তাহলে আমি আর কখনোই আমার ভালোবাসার কথা তাকে বলতেই পারবো না। এসব ভেবে পরের দিনই লিন এসে চ্যাংকে হঠাৎ করেই তার মনের সব কথা বলে দেয় যে সে তাকে অনেক বেশি ভালোবাসে। তবে হঠাৎ করে চ্যাং তার মুখ থেকে এসব কথা শুনে অনেকটা ঘাবড়ে যায় আর বলে, আমি এই আনসারটা তোমাকে পরে দিব। তার পরের সিনে দেখা যায় লিন তার কোম্পানিতে এসে দেখে কোম্পানি তার সব স্টাফদেরকে পাইলট হওয়ার সুযোগ দিয়েছে। চ্যাং তার কাছে এসে বলে, আমিও একজন পাইলট হতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? লিন বলে, তুমি পাইলট কেন হতে চাও? চ্যাং বলে, আমি সবাইকে দেখাতে চাই যে আমি একটা ভালো জব করি। লিন বলে, তুমি যখন মানুষদের দেখানোর জন্য জব করতে চাও, তাই আমার মনে হয় এটা নিয়ে তোমার আরো ভালো করে ভাবা উচিত, কারণ পাইলট হওয়া এতটা সহজ নয়। এদিকে ম্যাং তো টাকা ইনকাম করার জন্য ধনী ছেলেদের সাথে মিশতে শুরু করে, যেটা দেখে জিয়াং সেখান থেকে তাকে নিয়ে আসতে চাইলে ম্যাং তো রেগে চলে যায়। আর ম্যাং এর এমন আচরণ দেখে জিয়াং অনেক কষ্ট পায়। এসব ভেবে জিয়াং গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তারপর যখন ম্যাং জানতে পারে যে জিয়াং অ্যাক্সিডেন্ট করেছে, তখন তো সে সাথে সাথেই তার সঙ্গে দেখা করতে তার বাসায় চলে আসে। এদিকে জিয়াং এর মাও জিয়াং এর বাসায় এসেছিল জিয়াং এর অ্যাক্সিডেন্টের কথা শুনে। ম্যাং এসে জিয়াং এর সাথে দেখা করতে চাইলে গার্ডকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ জিয়াং আগে থেকে বলে রেখেছিল যাতে কেউ ওর রুমে প্রবেশ না করে। কিন্তু গার্ড যখন ম্যাং এর কথা জিয়াংকে বলে, তখন জিয়াং বলে তাকে আসতে দেওয়ার জন্য। ম্যাং ভিতরে আসলে জিয়াং বলে, কি আমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, এই জন্য এখানে এসেছো? ম্যাং বলে, হ্যাঁ, আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি তুমি কি উত্তর দিবে? এটা শুনে জিয়াং তো সাথে সাথে তাকে কিস করতে শুরু করে দেয়। তখনই সেখানে জিয়াং এর মা চলে আসে, ফলে তারা দুজনেই তো একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ম্যাং আর জিয়াং একটা বারে আসে, যেখানে কিছু মেয়ে জিয়াংকে ড্রিঙ্কস অফার করে। তবে ম্যাং তো একটাও জিয়াংকে খেতে দেয় না, সবগুলো নিজে খেয়ে ফেলে। এতে সে অনেকটাই মাতাল হয়ে যায়। তারপর জিয়াং তাকে একটা রুমে নিয়ে আসে। সে ওর সাথে কিছু করতেই যাবে, তখনই তার মায়ের বলা কথা তার মনে পড়ে। ওই সময় তার মা বলেছিল, মেয়েরা তো প্রথমে কোনো ছেলেকে পাত্তা দিতে চায় না, কিন্তু যখনই টাকার প্রয়োজন হয় তখনই তারা এসে ছেলেদের সাথে মিশে। এসব ভেবে জিয়াং তো আর ম্যাং এর সাথে কিছুই করে না, তাকে বাসায় চলে যেতে বলে। আর ম্যাং তো অসহায়ের মতো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যাচ্ছিল।
তখন আবার লিন তাকে দেখতে পায়, তাই লিন তাকে বাসায় ড্রপ করে দেয়। কিন্তু ম্যাং তো তার ফোনটা লিনের গাড়িতেই রেখে গিয়েছিল, এজন্য লিন আবারও তার ফোন নিয়ে ম্যাংয়ের বাড়িতে চলে আসে। এখানে লিনকে দেখে ম্যাংয়ের মা তো কান্না শুরু করে দেয়, আর ম্যাংয়ের বাবার বর্তমান অবস্থার কথা তাকে জানায়, কারণ তিনি চাইছিল লিন যেন তাদেরকে আবারও সাহায্য করে। এবার লিন এসে ম্যাংয়ের সাথে এই ব্যাপারে কথা বলে, তবে ম্যাং বলে আমার এখন আর তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, সাহায্যের প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে জানাবো। লিনও তার কথা মেনে নেয়। তারপর লিন যখন বাসায় আসে তখন চ্যান এসে তাকে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন পাইলট হওয়ার জন্য সাহায্য করে। লিনও রাজি হয়ে যায়। সে চ্যাংকে একটা নোট দেখায় আর বলে এগুলো ভালোভাবে মনে রাখবে, তাহলে তোমার টেস্টে পাশ করা সহজ হবে। পরের দিন দেখা যায় জিয়াং ম্যাংয়ের জন্য অনেক এক্সপেন্সিভ একটা ব্যাগ নিয়ে আসে, যেটা ম্যাং খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে জিয়াং এর একদমই ভালো লাগে না, কারণ সে তো ম্যাংকে যাচাই করতে চাচ্ছিল। আর এখন ম্যাং যেহেতু সহজে এগুলো নিয়ে নিচ্ছে, তাই তার কাছে মনে হয় ম্যাং শুধু টাকার জন্যই তার সাথে মিশতে চাচ্ছে। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই উফে লিন আর মিস ইয়া ডেঞ্জারাস এরিয়াতে ফ্লাইটে যেতে বলে। তারপর তারাও ডেঞ্জারাস এরিয়াতে ফ্লাইট চালু করে। ওরা হেল্পের জন্য ডিপার্টমেন্টের সাথে কন্ট্রাক্ট করে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে কোনো রিপ্লাই আসে না। এখানে তো ওদের অন্য প্লেনের সাথে ধাক্কা লাগতেই যাবে, কিন্তু ওরা কোনো রকমে সিচুয়েশনটা কন্ট্রোল করে নেয়। অন্যদিকে ম্যাং তো জিয়াং এর দেওয়া ওই ব্যাগটা ফ্রেন্ডের কাছে বিক্রি করতে চাইছিল, যাতে করে সে কিছু টাকা পায় আর ওর বাবার ট্রিটমেন্ট করাতে পারে। এদিকে লিন আবার ম্যাংয়ের বাবাকে দেখতে আসে, তখন আবার ম্যাংও সেখানে আসে। ম্যাংকে দেখে ওর মা বলে তোমরা দুজন কথা বলো, আমি আসছি, কারণ ওর মা চাইছিল ম্যাং যেন আবারও লিনের সাথে টাকার বিষয়ে কথা বলে। কিন্তু ম্যাং বলে আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। তবে লিন ম্যাংকে বলে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে অবশ্যই জানাবে। ম্যাং বলে ঠিক আছে। এটা শুনে লিন খুশি হয়ে ম্যাংকে জড়িয়ে ধরে। ঠিক ওই সময় জিয়াং আবার ম্যাংয়ের সাথে দেখা করতে এসেছিল। সে ম্যাংকে এভাবে দেখে তাকে ভুল বুঝে চলে যায়। পরের দিন ম্যাংকে নিয়ে জিয়াং একটা শপিং মলে আসে। সেখানে আবার লিন আর চ্যাংয়ের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তখন জিয়াং ম্যাংকে বলতে থাকে তুমি তো এখন আমার কাছ থেকে টাকা পেয়ে গিয়েছো, তাই নিজের ভালোবাসা পাওয়ার জন্য লিনের কাছে চলে যেতে পারো। এটা শুনে লিন বলে ওঠে তুমি এসব কি বলছো? জিয়াং বলে কেন, কালকেও তো তুমি ওর সঙ্গে দেখা করেছো, ওকে জড়িয়ে ধরেছ। এটা শুনে চ্যাং তো রেগে যায় আর সে লিনকে ভুল বুঝে এখান থেকে চলে যায়। তখন লিন জিয়াংকে বলে তুমি কি জানো আমি কাল কেন ম্যাংয়ের বাসায় গিয়েছিলাম? কারণ বেশ কিছুদিন ধরে ম্যাংয়ের বাবা অনেক বেশি অসুস্থ। এটা শোনার পর জিয়াংও নিজের ভুলটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ ম্যাং তো জিয়াংয়ের এসব কথায় অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তার পরের সিনে দেখা যায় মনের দুঃখে এসে চ্যান তো ড্রিঙ্কস করছিল, তখন সেখানে জিয়াং আসে আর চ্যানকে বলতে থাকে তুমি লিনের সঙ্গে সম্পর্কে জড়িও না, কারণ পাইলটদের জীবন সবসময় অনেক রিস্কে থাকে। আর কাল তো ফ্লাইট চলাকালীন লিন মরতে মরতে বেঁচে গিয়েছিল। তাছাড়া সে ম্যাংয়ের বাসায় গিয়েছিল কারণ ম্যাংয়ের বাবা অনেক বেশি অসুস্থ, আর ওনাকে দেখার জন্যই লিন সেখানে গিয়েছিল। এবার চ্যানও তার ভুলটা বুঝতে পারে আর তাড়াতাড়ি করে বাইরে এসে লিনকে খুঁজতে থাকে। লিনকে পেয়ে গেলে সে তো অস্থির হয়ে বলতে থাকে তুমি আমাকে কেন বলনি যে কাল তুমি এত বড় একটা বিপদে পড়েছিলে? লিন বলে কারণ আমি চাই না তুমি আমার জন্য চিন্তা করো। চ্যান বলে আমি তোমার জন্য চিন্তা করব না তো কার জন্য চিন্তা করব? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার খেয়াল কে রাখবে? আর এখানে চ্যান তো লিনকে অ্যাকসেপ্ট করে নেয়, মানে ফাইনালি তারা দুজনে কাপল হয়ে গিয়েছে। রিলেশনে যাওয়ার পর থেকে লিন তো সবসময় চ্যানের অনেক খেয়াল রাখে, এমনকি অফিসে এসেও সে চ্যানের সঙ্গে রোমান্স করে বেড়ায়। তারপর লিন চ্যানকে বলে তুমি তো পাইলট এক্সামে পাশ করেছো, তাই আমার বাবা একটা পার্টির আয়োজন করেছে। তারপর তারা পার্টিতে অ্যাটেন্ড করে। লিন বলে আজ তোমার জন্য আমাদের বাড়িতে একটা পার্টি হচ্ছে, কারণ আমি যখন পাইলট এক্সামে পাশ করেছিলাম তখন তো আমার বাবা কোনো পার্টিই দেয়নি। এটা শুনে ওর বাবা মজা করে বলতে থাকে কারণ তুমি আমার নিজের ছেলে না, রাস্তা থেকে তো তোমাকে কুড়িয়ে নিছি, কিন্তু চ্যান আমার সত্যিকারের মেয়ে। তারপর লিন চ্যানকে একটা মেকানিক্যাল শপে নিয়ে আসে আর ওর ফোনটা ঠিক করায়, কারণ এই ফোনে চ্যাংয়ের মায়ের অনেকগুলো ছবি ছিল। চ্যান বলে আমার বাবা মা সবসময় ঝগড়া করত, এই জন্যই তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আর আমার বাবা সবসময় বলতো আমি নাকি তার মেয়েই না। আমি আমার মায়ের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আমার বাবা আসলে কে, কিন্তু এর আগেই তো আমার মাও মারা গিয়েছে। লিন বলে আমরা অবশ্যই খোঁজ করব যে তোমার আসল বাবাকে। তারপর একদিন লিন জানতে পারে তাকে পাইলট হতে হলে 2 বছরের জন্য চলে যেতে হবে ট্রেনিং দেওয়ার জন্য।
আর তার কাছে মনে হয় লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনোই টিকে না। এই কারণে লিন যখন বাসায় আসে তখন চ্যান বলে, আমার এত স্ট্রেস নিতে ভালো লাগছে না, আমি এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই না, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনোই টিকে না। লিন বলে, দূরত্ব কোনো ব্যাপার না, আমি তোমাকে সবসময় ভালোবাসতাম আর সবসময় ভালোবাসবো। তারপরও চ্যান মন খারাপ করে থাকে। এই কারণে লিন চ্যানকে নিয়ে একটা পার্কে ঘুরতে আসে তার মন ভালো করার জন্য। এখানে এসে তারা দুজনে অনেক মজা করে, অনেকগুলো রাইডে চড়ে, ফলে চ্যানের মনটাও অনেক ভালো হয়ে যায়। সারাদিন অনেক মজা করার পর চ্যানের তো হাওয়াই মিঠাই দেখে তার বাবার কথা মনে পড়ে যায়, আর সে বলতে থাকে, ছোটবেলায় আমার বাবা আমাকে এই হাওয়াই মিঠাই কিনে দিত, কিন্তু আমার মা সবসময় বলতো এগুলো খেলে দাঁত খারাপ হয়ে যাবে। এটা শুনে লিন তো সাথে সাথে তাকে একটা হাওয়াই মিঠাই কিনে এনে দেয় আর বলে, এটা তুমি খাও আর সব দুঃখ ভুলে যাও, আমি সবসময় তোমার সাথেই আছি। লিনকে তারা তো কেয়ার করতে দেখে চ্যানও অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে খুশির ঠেলায় তো চ্যানকে কিস করে দেয়। তারপর বাড়িতে এসে লিন তার বাবাকে বলে, আমি চ্যানের ডকুমেন্ট দেখতে চাই। ওর বাবা ডকুমেন্টের ঠিকানা দিয়ে দেয়। তখন ওইখানে তো লিন তার বাবার সাথে একটা মহিলার পিকচার দেখতে পায়। ওই মহিলাকে তো লিন চিনতে পারে না, কিন্তু সে তার একটা পিকচার তুলে রাখে। তারপর তো লিন চ্যাং এর মায়ের দেওয়া জিনিসগুলো দেখতে চায়, যে জিনিসগুলো চ্যানের মা ওর জন্য রেখে গিয়েছিল। সেখানে লিন ওই মহিলার পিকচার দেখতে পায় যেটা সে তার বাড়িতে দেখেছিল। সেখানে সে চ্যাং এর মায়ের ডায়েরিটাও খুঁজে পায়। চ্যাং এর মা ডায়েরিতে প্রতিদিনের ঘটনাই লিখতো, কিন্তু 16ই আগস্টের কোনো ঘটনাই লিখতো না। এতে লিনের ওর বাবার প্রতি সন্দেহ হয়। তার মনে হচ্ছিল যে চ্যানের মায়ের সাথে নিশ্চয়ই তার বাবার পরকীয়ার একটা সম্পর্ক ছিল, কারণ 16ই আগস্ট ওর বাবার জন্মদিন। এরপর তো লিন এসে তার বাবার সাথে দেখা করে আর বলে, আপনি প্রতি 16ই আগস্ট কোথাও একটা যেতেন, আর এটা নিয়ে সবসময় আমার মায়ের সাথে আপনার ঝামেলা হতো, এর মানে আপনি আমার মাকে চিট করেছেন। লিনের বাবা বলে, না আমি এমন কিছুই করিনি। এদিকে চ্যান তো ওদের বাবা ছেলের সব কথা শুনে ফেলে। তখন ও বলে, আমার বাবা সবসময় বলতো আমি নাকি ওনার মেয়ে না, আমার তো এখন মনে হচ্ছে আপনিই হয়তো আমার বাবা। লিনের বাবা বলে, একদমই না, আমি তোমার বাবা না। কিন্তু তারা দুজনের কেউই ওনার কথা বিশ্বাস করে না। তাই চ্যান আর লিন মিলে লিনের বাবার আর চ্যানের ডিএনএ টেস্ট করায়। তবে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে যে চ্যান ওনার মেয়ে না। এতে লিন অনেক খুশি হয়ে যায়, কারণ একলিস্ট ওরা তো ভাই বোন না। কিন্তু এই নিউজে চ্যান একদমই খুশি হয় না। ও বলে, আমি এখান থেকে চলে যাব। এমনি তো আমার বাবা সবসময় একজন মানুষকে মেনশন করতো, আর আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটা তোমারই বাবা, যার কারণে আমার বাবা মায়ের সংসার ভেঙেছে। তাই আমি আমাদের সম্পর্কটাও আর এগিয়ে নিয়ে যেতে চাই না। তারপর চ্যান তো ইয়ার বাসায় চলে আসে আর ওকে সবকিছু খুলে বলে। ইয়া বলে, ঠিক আছে, তুমি আমার সাথে এখানেই থাকতে পারো। তারপর তারা দুজন একটা জায়গায় আসে, আর এখানে ম্যাংও জিয়াংকে তার সমস্ত কষ্টের কথা বলে। ফলে তাদের দুজনের মধ্যে সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়, কারণ জিয়াংও তাকে কি কারণে ভুল বুঝেছে সেগুলো এক্সপ্লেন করে। আর এখন ফাইনালি তারা দুজন কাপল হয়ে যায় আর একে অপরকে কিস করে। তারপরের সিনে দেখা যায় চ্যান তো পাইলট হওয়ার এক্সামে পাশ করে গিয়েছে। এই কারণে সে খুশি হয়ে তার মায়ের কবরের কাছে আসে আর তার মাকে ধন্যবাদ জানিয়ে বলে, মা তোমার জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তুমি যদি তোমার টাকা আমাকে আগেই দিয়ে দিতে তাহলে আমি এত পরিশ্রম করতাম না আর এ পর্যন্ত আসতেও পারতাম না। এখন আমি নিজে ইনকাম করে সে টাকায় চলতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ। অন্যদিকে লিন তো অনেক বেশি আপসেট ছিল, কারণ চ্যান আর তার মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। তার এই অবস্থা দেখে তার কাছে তার বাবা আসে আর বলে, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও। সাথে তিনি এটাও বলে, আমি এতদিন তোমার প্রতি এত কঠোর ছিলাম কারণ তুমি অনেক সহজ সরল, তুমি খুব সহজেই না জেনে বুঝে সবাইকে হেল্প করতে চলে যাও। আমি তোমার প্রতি এতটাই স্ট্রিক্ট ছিলাম যাতে করে তুমি সবসময় সঠিক পথে থাকতে পারো, কিন্তু এসব করতে গিয়ে আমি তোমার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তবে এটা তুমি জেনে রাখো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তারপর তো লিনের বাবা লিনের জন্য চ্যানের কাছে আসে আর বলে, প্লিজ তুমি আবারও লিনের সাথে প্যাচ আপ করে নাও। তারপর লিন এসেও তার সাথে দেখা করে আর বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে এভাবে তাদের সম্পর্কটা ভেঙে না দেওয়ার জন্য, কিন্তু চ্যান ওর কোনো কথাই শোনে না আর বলে, তুমি আমাকে এভাবে বলো না, তাহলে তো আমি এখান থেকে যেতেই পারবো না। পরের দিন চ্যান ট্রেনিং করার জন্য অ্যাব্রোডে চলে যাচ্ছিল। সবাই তো তাকে বিদায় দিতে আসে, কিন্তু সেখানে লিন আসে না। চ্যান বারবার লিনকেই খুঁজছিল। তারপর সে প্লেনে ওঠে আর আমরা দেখতে পাই সে প্লেনটা উফে চালাচ্ছিল আর তার সাথে লিনও ছিল। উফে বলে, তুমি কি চ্যানের সাথে দেখা করতে চাও না? লিন বলে, না, আমি ওর সামনে গিয়ে বিদায় দিতে পারবো না, আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আর এখন এই ড্রামার এমন এন্ডিং দেখে আমার তো কিছুই বলার নেই। তোমাদের যা বলার, যা কমপ্লেন সবকিছু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।